আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের চলতড়িৎ একাদশ অধ্যায় আজকে শুরু করতেছি। বেসিক আলোচনা মূল বইয়ের উপরে। এটা তোমরা বুঝতেই পারতেছো, কারণ হলো আগামী মঙ্গলবার এই পদার্থবিজ্ঞানের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ এবং দরকারি এই অধ্যায়টির পরীক্ষা দেব। আমি এর ভেতরে আশা করা যায় একটা দুটো তিনটা ক্লাস আমি দিব। তোমরা সবসময় চোখ কান খোলা রাখবে। একটা সায়েন্সের ছেলেমেয়েরা এটি নিয়ম সবসময় চোখ কান খোলা রাখবে। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, কাজে তোমাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে। তো আমি তোমাদেরকে এই বইয়ের উপরে ভিত্তি ক্লাস নিব দুটো, আর অঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, সেটিও ঠিক আছে। 2020 সালের সম্ভবত 3টা অঙ্ক আমি দিয়েছিলাম, আর যে কটা বাকি আছে সেটিও আমি দিয়ে দেবো। কারণ হলো তোমাদের সাথে আমার কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, কিন্তু এই এই যে 2020 সালে যে প্রশ্নগুলো পড়েছে এগুলো তোমাদের কাছে পৌঁছানো দরকার। সেটা মাথায় রেখে মূলত আমি এই ভিত্তি ক্লাসের পরেই সম্ভবত আমার মনে পড়ে আমি 3টা প্রশ্ন দিয়েছিলাম। আমি যাদের মনে আছে তারা একটু যদি খেয়াল করো, আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই 2020 সালের এই চলতড়িতের কয়টি অঙ্ক আমি দিয়েছি। তা না হলে আমাকে হয়তো কষ্ট করে আবার খুঁজে বের করতে হবে, তোমাদের কাছে থাকা উচিত। যাই হোক, আমি শুরু করি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। দেখো, এই চলতড়িৎ খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা হলো, এটা যদি ভালো করে খানিকটা বুঝে না নিলে তাহলে কিন্তু মনে রাখা যাবে না। বিশেষ করে অবজেক্টিভগুলি, সাবজেক্টিভগুলি যেমন তেমন, অবজেক্টিভগুলি মনে রাখা একটু কঠিন, যার কারণে আমি শুরু করতেছি মূলত। যাই হোক, তো আমরা শুরু করি ইনশাল্লাহ। বলা হচ্ছে পোটেনশিয়াল, একটা শব্দ আমরা পেলাম এখানে তোমাদের এই বইতে, একটু নতুন করে শব্দটি দেওয়া। বিভব পোটেনশিয়াল বা বিভব একই কথা। পোটেনশিয়াল যে সেটি বিভবের মাঝে পার্থক্য থাকে তাহলে সেটার বেশি পোটেনশিয়াল। বলা হচ্ছে যে দুটি বস্তু, যেমন আমি এখানে ছবি দেখি, ছবিটা যদি আমরা দেখাই দেখা যাবে। দেখো, এই একটা ছবি, এই ছবিতে এই পোটেনশিয়াল বা বিভব বেশি আছে। এই যে প্লাস ধনাত্মক আধান এখানে আছে, এটা হয়তো আধান মোটেই নেই, কিন্তু এটা একটা পরিবাহী, এটাও একটা পরিবাহী। তো এই অবস্থায় যদি একটা তার দিয়ে যুক্ত করে দেওয়া হয় দুটিকে, তাহলে এখান থেকে আধান এই জায়গায় যেতে থাকবে, অর্থাৎ বেশি আধানের জায়গা থেকে কম আধানের জায়গায় তড়িৎ প্রবাহ চলবে। ঠিক পাশাপাশি আরেকটা ছবি দেখো, এখানে দুটি গোলকই সমান চার্জ, প্লাস ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটা প্লাস, একটা দুটো তিনটা চারটা ছয়টা, এটাও কিন্তু ছয়টা। আসলে এরকম ছয়টা না, বোঝানোর জন্য বলা হয়েছে। এটাও মানে একই ধরনের আধান এখানে পোটেনশিয়াল এতেও আছে, এতেও আছে। সেই ক্ষেত্রে এর প্রবাহ এ থেকে বিতে বা বি থেকে এতে যাবে না, কারণ হলো এদের আধান সমান। তাহলে আমরা এই ছবি দিয়ে বোঝা গেল যে প্রবাহ যদি যেতে হয় তাহলে আধান বা পোটেনশিয়াল সমান হলে, পোটেনশিয়াল যদি সমান হয় তাহলে আধান এক বস্তু থেকে আরেক বস্তুতে যেতে পারে না। এই কথাগুলো এবার আমরা এখানে দেখব। আমরা খুব স্লো করে আগাচ্ছি। তাহলে কম সেখানে চার্জ বা আধান প্রবাহিত হয়, বেশি জায়গা থেকে কোথায় আসে? কম। হ্যাঁ, যেখানে পটেনশিয়াল বেশি, বেশি পটেনশিয়াল থেকে যেটা পটেনশিয়াল কম বা চার্জ কম সেখানে প্রবাহিত হয়। এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত পটেনশিয়াল দুটো সমান না হচ্ছে চার্জের প্রবাহ হতেই থাকবে। যখন পটেনশিয়াল সমান হয়ে যাবে তখন এই চার্জের প্রবাহ আর হবে না। চার্জের এই প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। ছোট্ট একটা শব্দ, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, ছোট্ট একটা সংজ্ঞা যে হয়তো আসলো যে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে, তখন আমরা এটা বলতে পারবো যে কম পটেনশিয়াল এবং বেশি পটেনশিয়াল দুটি আধান যদি পরস্পরকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়াল দিকে যে এক ধরনের প্রবাহ হয়, এই প্রবাহকে বলা হবে তড়িৎ প্রবাহ।
একেই মূলত সাধারণত ইলেকট্রিসিটি বলি, যেটাকে আমরা বিদ্যুৎ বলি, যার প্রভাবে আমাদের লাইট জ্বলে, ফ্যান ঘোরে, মোবাইল টেলিফোন চার্জ দেওয়া হয়। আমার মনে হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ নিয়ে আমাদের যে একটা সমস্যা ছিল, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে, এটি আমার মনে হয়ে গেছে, যে এখন আর মনে হয় সমস্যা নেই। আমি একটু এখানে এটা একটু হালকা লাইটিং করে দিই। বিদ্যুৎ প্রবাহ কাকে বলে সেটি কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এবার যাব হলো তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য। এইখানে তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য এখানে যাব। পটেনশিয়াল বিভব পার্থক্য থাকলেই যে শুধু বিদ্যুৎ প্রবাহ হয় এটা ঠিক আছে, কিন্তু এই সবসময় এই পটেনশিয়ালটা পার্থক্যটা বজায় রাখা যায় না, এবং সেটার জন্যে যদি আমরা পটেনশিয়াল বা বিভব পার্থক্য বজায় রাখতে না পারি তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে না। কারণ হলো, আমি একটু দেখি, দুটি পাত্র, এই দুটি পাত্র, ধরে নাও এই পাত্রে পানি নেই মোটে, আর এই পাত্রে মেলা পানি আছে, অনেক পানি আছে, এই পাত্রে অনেক পানি আছে। পানি বলতে আমরা বিভবটাকে বলতে পারি, অসুবিধে নেই। এখন যদি নল যুক্ত করে দেওয়া হয় তাহলে এই পাত্রের পানি এই পাশে যাবে, যাইতে যাইতে যখন সমান হয়ে যাবে, উভয়ের উচ্চতা যখন সমান হবে, তখন কিন্তু পানি এপাশ থেকে এপাশে আর যাবে না। তো পোটেনশিয়াল বা বিভব এমনই যে দুটি পরিবাহীকে, গোলক পরিবাহীকে পাশাপাশি তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়, সেক্ষেত্রে বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়াল দিকে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু খানিকক্ষণ পর দেখা যাবে যে এই যে এই দুটোর মধ্যে যদি বিভব পার্থক্য বা পটেনশিয়াল যখন সমান হয়ে গেল, তখন কিন্তু তড়িৎ প্রবাহ আর চলবে না। তো এইটা করার জন্যে এই বিভব পার্থক্য সবসময় রাখতে হবে। সবসময় না থাকে তাহলে কিন্তু আমাদের এইগুলি আর মানে তড়িৎ প্রবাহটা চলবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এটা মুছে দিই, কারণ হলো মুছে দিই, এটা ছবি খারাপ দেখা যাবে, বইটা নষ্ট হবে। বোঝানোর জন্য আমি ব্ল্যাকবোর্ডের সাথে এটা ব্যবহার করি। মুছতো ব্ল্যাকবোর্ডেও তো মোছা লাগে, সেটাও কোনো মোছা লাগে। তো সেই ক্ষেত্রে দেখো, ধারক বা এটা খুব ভালো প্রশ্ন, ধারক বা ক্যাপাসিটার। ক্যাপাসিটার যাকে ধারক বলে সেটা ক্যাপাসিটার বলে। ক্যাপাসিটার সেটা কেমন? দুটি সমান্তরাল ধাতব পাতের মধ্যে আধান বা চার্জ জমা রেখে বিভব পার্থক্য তৈরি করা সম্ভব। তাহলে এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এটা এবার 2020 সালে পড়েছে প্রশ্নটি অবজেক্টিভে। সম্ভব ধারকের মধ্যে, ধারকের সেই দুটো পাত একটা তার দিয়ে জুড়ে দিলেই মুহূর্তের মধ্যে পুরো চার্জ প্রবাহিত হয়ে এদের বিভব সমান হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধারকের দুটি পাত যদি আবার তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়, বিভব পার্থক্য আগে ছিল, খানিকক্ষণের মধ্যে দেখা যাবে যে বিভব সমান হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ প্রবাহ আর হবে না। তো এটা করার জন্য একটা পটেনশিয়াল বা বিভব পার্থক্য তৈরি করে দেবে, স্থায়ী বিভব পার্থক্য তৈরি করার দরকার হয়। স্থায়ী পার্থক্য বিভব তৈরি করার জন্য সেটি কে করে? সেটি হলো ব্যাটারি করতে পারে। ব্যাটারি খানিকক্ষণ করতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ভেতর রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং রাসায়নিক বিক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ব্যাটারি আর বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে পারে না। ঠিক জেনারেটর যেটা কাজ, জেনারেটর কিন্তু সেও কিন্তু মূলত ক্যাপাসিটার, মূলত পটেনশিয়ালের পার্থক্য সৃষ্টি করেই বিদ্যুৎ প্রবাহ চালু করে। তো জেনারেটর বলি, ব্যাটারি বলি, এটি কিন্তু ব্যাটারি খানিকক্ষণ পরে, এই দেখো এখানে বলা আছে ভেতর রাসায়নিক বিক্রিয়া করে পটেনশিয়াল পার্থক্য সৃষ্টি করা যায়। সেখান থেকে চার্জ প্রবাহ হলে রাসায়নিক দ্রব্যগুলো খরচ হতে থাকে। ব্যাটারির ভিতরে যে রাসায়নিক দ্রব্যগুলো আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, দুটি দণ্ড থাকে, এগুলো খরচ হতে থাকে। রাসায়নিক দ্রব্যগুলো একসময় শেষ হয়ে যায়, তখন ব্যাটারি আর বিদ্যুৎ প্রবাহ করতে পারে না। তাহলে কখন পারে না? যখন রাসায়নিক বিক্রিয়া করতে করতে এগুলো শেষ হয়ে যায়, তখন সেগুলি আর বিদ্যুৎ প্রবাহ করতে পারে না। সাধারণত আমরা যে ব্যাটারিগুলি ব্যবহার করি তার বিভব পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় পরীক্ষাটা আসে 1.5 ভোল্ট। কারণ হলো বিভব পার্থক্য যদি
পার্থক্য নাই বা থাকে, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না, যেটা আমরা পূর্বে দেখে আসলাম। 1.5 ভোল্ট হচ্ছে যেগুলি আমাদের রেডিওতে ব্যবহৃত হতো, এখনো ঘড়িতে ব্যবহৃত হয় এগুলি। কিন্তু যদি আমাদের ছোট ছোট ঘড়ি যেগুলি আছে, ক্যালকুলেটর যেগুলি আছে, সেগুলি আবার 1.5 ভোল্টের একটু কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা যদি আমাদের স্কুলে বা অন্য কোথাও কোনো রকম বৈদ্যুতিক সাপ্লাইয়ের ব্যবস্থাপনা দেখি, তো সেখানে দেখা যাবে যে ক্রমাগত কম পটেনশিয়াল বা বিভব থেকে অন্যটিতে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতেছে। এই বজায় রাখার জন্য জেনারেটর ব্যবহার করা হতে পারে, এবং জেনারেটর কি করে, ক্রমাগত পটেনশিয়াল পার্থক্য তৈরি করতে থাকে। ব্যাটারি বা সেল বা একটা জেনারেটর ক্রমাগত বিদ্যুৎ প্রবাহের জন্য ক্রমাগত চার্জকে এই একটা ভালো জিনিস, চার্জকে কম পটেনশিয়াল বিভাগ থেকে বেশি পটেনশিয়াল বিভাগে হাজির রাখতে হয়, এবং এর জন্য এক ধরনের শক্তির প্রয়োজন হয়। এই যে বিভব পার্থক্য বজায় রাখতে হচ্ছে, তাকে বিভব পার্থক্য বজায় রাখতে গেলে এক ধরনের শক্তির প্রয়োজন হয়। এই শক্তি, একে বলা হয় তড়িৎচালক শক্তি বা ইএমএফ। এটা ইএমএফ ইকুয়াল টু মোট কাজ ডিভাইডেড চার্জ, ডব্লিউ ডিভাইডেড চার্জ, ওয়ার্ক, মোট কাজ ডিভাইডেড ওয়ার্ক। এই যে চার্জ মোট কাজ ভাগ, কাজকে মূলত যে চার্জ দিয়ে ভাগ করা হয়, কাজ বলতে বোঝায় সেটি হলো যে কম পটেনশিয়াল থেকে বেশি পটেনশিয়াল আনতে যদি কাজ করা হয়, কম পটেনশিয়ালের অবস্থা থেকে বেশি পটেনশিয়ালে আনতে যদি ডব্লিউ পরিমাণ কাজ করা হয়, তাহলে যে ইএমএফ হবে ডব্লিউ ডিভাইডেড কিউ। ব্যাটারি, সেল বা জেনারেটর যেগুলো বিদ্যুৎ শক্তির সরবরাহ করে, তার তড়িৎচালক শক্তি বা ইএমএফ থাকে। অবশ্যই যে সমস্ত ব্যাটারি বা জেনারেটর তড়িৎ প্রবাহিত করে, তাদের তড়িৎচালক শক্তি বা ইএমএফ থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা কিন্তু তড়িৎ সঞ্চালন করতে পারবে না। যখন কোনো ব্যাটারি, সেল বা জেনারেটরকে কোনো সার্কিট মানে কি, একটা বর্তনী যার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে লাগানো হয়, তখন এই তড়িৎ চালক শক্তি চার্জকে পুরো সার্কিটের ভেতর দিয়ে ঘুরিয়ে আনে। এইটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এখান থেকে কিন্তু এই অবজেক্টিভ গুলো আসলে না বুঝে নেওয়া যায়, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করতে হবে। একটা ব্যাটারি যে পরিমাণ পটেনশিয়াল তৈরি করে, সেটি হচ্ছে তার তড়িৎচালক শক্তি। প্রশ্ন আসতে পারে, ব্যাটারি তড়িৎচালক শক্তি কি বুঝো? একটা ব্যাটারি যে পরিমাণ পটেনশিয়াল সৃষ্টি করতে পারে, তাকেই বলা হবে তার তড়িৎচালক শক্তি। পটেনশিয়াল মানে কি? বিভব পার্থক্য। পটেনশিয়াল বলতে আমরা বোঝাই বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক শক্তি। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। ইলেকট্রোমোটিভ ফোর্স, আমি তড়িৎচালক শক্তি, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, ইংরেজিতে একে বলা হবে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুটির একটু প্রশ্ন গত বছর টেস্ট পরীক্ষা আমাদের যশোর বোর্ডে কিন্তু এসেছিল। সেটি এই যে প্রান্তটা একটু লম্বা দেখা যাচ্ছে, এটাকে ধনাত্মক হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে। আর এই যে ছোট ঋণাত্মক প্রান্ত হিসাবে ব্যবহার করছে এখানে। আর এখানে আছে এটা ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। ওপাশে যখন যাব তখন এই ছবির ব্যাখ্যা আমরা করব। আমরা একটু পরের পৃষ্ঠার দিকে যাই, কারণ অর্ধেক আমি যে বললাম। একটা কথা বলি যে বিদ্যুৎ প্রবাহের জন্য পটেনশিয়ালের মানটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তার পার্থক্যটুকু গুরুত্বপূর্ণ। একটা আধানে, একটা পরিবাহীতে, একটা গোলকে হয়তো বা পটেনশিয়াল আছে 10, আর একটা আছে 9, তাও কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং পার্থক্য কত থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ না, পার্থক্য থাকতে হবে এটি গুরুত্বপূর্ণ। সেটা কম থাকতে পারে, বেশি থাকতে পারে।
তাই অনেক সময় একটা ব্যাটারি সেলে এক মাথায় পটেনশিয়ালের মান ভিন্ন করে ফেলা সম্ভব, কিন্তু পার্থক্য সবসময় থাকতে হবে। আচ্ছা, এবার দেখো একটি ব্যাটারি সেলের পটেনশিয়ালের পার্থক্য মানে বিভব পার্থক্য, পটেনশিয়ালের পার্থক্য 1.5 ভোল্ট। এটা দিয়ে কি বোঝা যায়? ওই কিন্তু আসলে দুই প্রান্তের পটেনশিয়াল কত ওই ব্যাটারির? নেগেটিভটা 0 এবং পজিটিভটা 1.5 ভোল্ট, নাকি নেগেটিভটা 1.5 ভোল্ট এবং পজিটিভটা 0? কি বলছে? নেগেটিভটা 0 এবং পজিটিভটা 1.5। আমরা এই ছবিটা দেখি। নেগেটিভটা 0, এই দেখো এটা নেগেটিভ, আমি বলেছিলাম এটা আছে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ 0। হ্যাঁ, আর এটা হলো নেগেটিভ -1.5 আর পজিটিভটা হলো এই 0। পজিটিভটা হলো এখান থেকে 0। তাহলে বিভব পার্থক্য 0 থেকে 0 মাইনাস 1.5 মানে 1.5, আর এর এই 1.5 থেকে 0 বিয়োগ করলে 1.5 আসে। তাহলে বিভব পার্থক্য কিন্তু 1.5। সেটা আমি যেভাবে সেট করি না কেন, এটা অবজেক্টিভের জন্য প্রশ্ন আসে। যেরকম একটা ছবি দিয়ে বললো যে এ প্রান্তে বিভব কত, যদি এর পটেনশিয়াল 1.5 হয় তাহলে এ প্রান্তের বিভব কত। আবার যদি এখানে 0 দিয়ে বললো, এরকম ছবি আঁকায় বললো যে এর পটেনশিয়াল যদি -1.5 হয়, সবার পটেনশিয়াল কিন্তু 1.5, পটেনশিয়াল 1.5। তো যদি এরকম হয় তাহলে এই প্রান্তটা এ দিয়ে দিল, এটা বি দিয়ে দিল, তাহলে এ প্রান্তের বিভব কত? এরকম অনেকভাবে কিন্তু হতে পারে। এই জন্য ছবিটা আমি পরিষ্কার করে দিলাম, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, এরপরে আমি যাব হলো পরিবাহী অপরিবাহী নিয়ে কথা। আমি অর্ধেক পর্যন্ত এখন পড়াবো, বাকি অর্ধেকটা আরেকদিন মানে কালকে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। পরিবাহী, আমরা যদি পদার্থের গঠন ভালো করে চিন্তা করি তাহলে কিছু কিছু পদার্থ আছে, কঠিন পদার্থ, তার ভিতরে অনুপরমাণুগুলি শক্ত করে নিজের জায়গায় বসে থাকে। তাপমাত্রা বাড়ালে এরা নিজের জায়গায় কাঁপাকাঁপি করতে থাকে, কিন্তু সেখান থেকে সরে অন্য জায়গায় চলে যায় না। আমাদের রসায়ন বইতে এই ঘটনাগুলি কিন্তু রয়ে গেছে। কিন্তু কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে, সেগুলি কিন্তু অনেক পদার্থে আছে। যেমন সোডিয়াম ধরো, কিছু ইলেকট্রন কি থাকে প্রায় মুক্ত অবস্থায় থাকে, সেগুলি এক জায়গাতে অন্য জায়গায় যেতে পারে। এই জন্য আমরা সেগুলিকে বলি পরিবাহী পদার্থ। যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনের সাথে কেন্দ্রের অতটা শক্তভাবে কেন্দ্রের সাথে তার আকর্ষণ থাকে না, ফলে এই ইলেকট্রনটি প্রায় মুক্ত অবস্থায় থাকে। এগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সাধারণত ধাতব পদার্থের ক্ষেত্রে এগুলি ঘটে। এই জন্যে এদেরকে বলা হয় কি যেন? এদের বলা হয় মূলত পরিবাহী। যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলি খুবই সুপরিবাহী। আচ্ছা, এরপরে আমরা আসবো, এইগুলো মনে রাখতে হবে কোনটা সুপরিবাহী কোনটা অপরিবাহী সেটি। এরপরে আমরা অপরিবাহী পদার্থ, যেসব পদার্থ ভেতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় না বা মুক্ত ইলেকট্রন নেই, সেগুলি হচ্ছে অপরিবাহী বা অন্তরক। একই কথা, অন্তরক মানে যার মধ্যে তড়িৎ চলে না, অন্তরক। প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ, এগুলি হচ্ছে অপরিবাহী পদার্থ। মূলত এরা প্রায় সবাই অধাতু। এই অর্ধপরিবাহী নিয়ে অনেক কথা হয়, আমরা এখানে বলবো কিছু, বাকিটা আমরা বলেছি ইলেকট্রনিক্সে। কিছু কিছু পদার্থে বিদ্যুৎ পরিবাহের ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অর্ধপরিবাহীর মাঝামাঝি। কি ছোট্ট শব্দ, পরিবাহী অর্ধপরিবাহীর মাঝামাঝি। তবে তাপমাত্রা বাড়ালে পরিমাণ ক্ষমতা বেড়ে যায়। এটা কিন্তু একটা ভিন্ন ধর্মী ব্যাপার। সাধারণত পরিবাহী যারা, তাদের তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা কমে যায়, আর অর্ধবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এটা একটা অনুধাবনের প্রশ্ন। আমি সম্পূর্ণ প্রশ্নটিকে একটু জাজ করে দিচ্ছি। অনুধাবনের প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্নটিকে আমি কি করে দিচ্ছি, এটা একটা অনুধাবনের প্রশ্ন। এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বলে। যাকে অর্ধপরিবাহী তাকে বলা হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কিন্তু একটা মানে আমি আরেকবার দিয়ে ভিতরে সেমিকন্ডাক্টর বলে। সিলিকন বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর। তো একটা ছোট্ট প্রশ্ন হয়
সিলিকনের তাপমাত্রা বাড়ালে এর পরিবহন ক্ষমতা বাড়ে কেন, বা জার্মেনিয়ামের তাপমাত্রা বাড়ালে এর পরিবাহী ক্ষমতা বাড়ে কেন? এর কারণ হলো সিলিকন বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তাপমাত্রা বাড়ালে এর পরিবহন ক্ষমতা বেড়ে যায়, কারণ হচ্ছে এর যে ইলেকট্রনগুলি একটু একটু কেন্দ্রের সাথে শক্তভাবে ছিল তারা একটু আলগা হয়ে যায়। কারণ হলো এদের হলো তোমার সিলিকন বা জার্মেনিয়াম, এদের সাথে যদি অর্ধপরিবাহী মিশানো হয় অন্য কেউ, তাহলে পরিবহন ক্ষমতা বাড়ে। আবার তাপমাত্রা বাড়ালেও কিন্তু এর পরিবহন ক্ষমতা বাড়ে। আমরা আগেই জেনেছি যে দুটি ভিন্ন বস্তুকে পরিবাহী দিয়ে সংযুক্ত করলে আধান শুরু হয় যতক্ষণ পর্যন্ত না পটেনশিয়াল সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আধানের প্রবাহ হয়, এবং আমরা বলি তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু কেউ এটা আবার ভাবনার কারণ আছে যে বিদ্যুৎ কোন দিকে যায়, ইলেকট্রন কোন দিকে যায়, সেটি হলো পজিটিভ। সেটি আমি একটু বলি, সেটা হলো যে ইলেকট্রনকে এই জানতে শুরু করো আমরা, ইলেকট্রনকে সরিয়ে দেওয়ার অভাব আরো বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে পজিটিভ চাপ সরবরাহ করা। ঘটনা হলো যেমন সোডিয়ামের কেন্দ্রে প্রোটন আছে 11টি, ইলেকট্রন আছে 11টি। একটি ইলেকট্রন যখন চলে যায় তখন তার কিন্তু প্রোটন বেড়ে যায়, অর্থাৎ পজিটিভ চার্জ তখন তার একটা পজিটিভ চার্জ তখন হয়ে যায়। কাজেই যদি বলা হয় বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এ থেকে বি তে পজিটিভ চার্জ গিয়েছে, তার অর্থ হলো বি থেকে এ তে ইলেকট্রন গিয়েছে, অর্থাৎ বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন তার বিপরীত দিকে যাবে। মোদ্দা কথা হলো বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন তার বিপরীত দিকে চলে যাবে। বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন চার্জ তার বিপরীত দিকে চলে যাবে। 10.1 নম্বর যে চিত্রটি সেটি যদি আমরা দেখি, এখানে একেবারে 10.1 প্রথম চিত্রটি, বিদ্যুৎ যেদিকে যাবে ইলেকট্রন প্রবাহ যাবে তার বিপরীত দিকে। আবার আমরা চার্জের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তো এখানে যদি মূলত টি সময় ধরে কিউ চার্জ প্রবাহিত হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ I = হবে কিউ ভাগ টি। এটা কিন্তু সূত্র একটু মনে রাখতে হবে। এবার আমরা চার্জের একক নিয়ে একটু কথা বলবো। চার্জের একক হচ্ছে কুলম্ব। খুবই দরকারি একটা প্রশ্ন। আমি চার্জের একক কুলম্ব, আমি আরেকবার একটু এর উপরে করে দিই। চার্জ একক হচ্ছে কুলম্ব, এবং একক সময়ে বা টি সময়ে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। চার্জ একক কুলম্ব আর বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এ দিয়ে প্রকাশ করা হয়। আরেকবার দেখাচ্ছি আমি একটু। মজার ব্যাপার হচ্ছে চার্জের একক বের করার জন্য বলেছিলাম 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে বলে 1 অ্যাম্পিয়ার। আরেকবার বলি, 1 সেকেন্ডে, এই সংজ্ঞাটি কিন্তু অ্যাম্পিয়ার সংজ্ঞাটি মনে রাখতে হবে। 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ দিতে হয়, চার্জ প্রবাহিত হয়, সেটাকে বলে 1 কুলম্ব। এই সংজ্ঞাটি কিন্তু মনে রাখতে হবে, কুলম্বের সংজ্ঞা। তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে চার্জ প্রবাহের হার। এ থেকে বি তে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এর অর্থ হচ্ছে 1 কুলম্ব পজিটিভ চার্জ। 1 কুলম্ব পজিটিভ চার্জ, খেয়াল করতে হবে, এ থেকে বি তে গিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1 কুলম্ব পজিটিভ, আমি আরেকবার দেখাই। 1 কুলম্ব, বোঝা গেল পজিটিভ চার্জ গিয়েছে এ থেকে বি তে, আর 1 কুলম্ব চার্জ সমগ্র ইলেকট্রন গেছে বি থেকে এ তে। এটা অবজেক্টিভের জন্য হাজার কঠিন প্রশ্ন, হাজারবার পড়লেও এটা মনে রাখা যাবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। সুতরাং বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিকের ঠিক উল্টা। এইটুকু মনে রাখলে মোটামুটি কনসেপ্ট হয়ে যাবে।
আমরা এখানে ওহমের সূত্র আছে অবশ্য, কিন্তু ওহমের সূত্রটি নিয়ে অত কথা বলা হয়নি। আমি একটু বলে দিই, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্ত অনুপাতিক, এরকম শব্দ আছে। অর্থাৎ আই, প্রথমে ছিল আই প্রপোর্শনাল ভি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর একটা হচ্ছে রোধের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল 1/r। কেন বলে একটু বুঝাই দিই। রোধ মানে বাধা, যদি বাধা কম হয় বিদ্যুৎ প্রবাহ বেশি চলবে, যদি বাধা বেশি হয় বিদ্যুৎ প্রবাহ কম হবে। এই দুটোকে এক জায়গায় যদি আমি করি তখন যা আসে আই প্রপোর্শনাল v/r। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। যাই হোক, আমি যেটুকু বললাম এখানে একটু মনে রাখার চেষ্টা করবা। মুছে দিলাম, মুছে রাখলে খারাপ দেখা যায়, তোমাদের ওখানে তোমাদের সামনে দেখা যাবে যে একটা লাল দাগ পড়ে গেছে খানিকটা খানিকটা করে, এই জন্যে। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আছে, আমি বলি একটু মনে রাখতে হবে একটু কষ্ট করে। দেখো, বিভব পার্থক্য মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম ভোল্টমিটার, আর বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম অ্যামিটার। অ্যামিটার আর ভোল্টমিটার মূলত একই, আসলে একই যন্ত্রের সুইচ ঘুরিয়ে, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ভোল্টমিটার বা অ্যামিটার ব্যবহার করা হয়, এইটুকু একসাথে দিয়ে দিলাম। একই যন্ত্রের সুইচ ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অ্যামিটারকে কিভাবে ভোল্টমিটার হিসাবে ব্যবহার করা যায়, সেটি কিন্তু এখান থেকে আসা যাবে। আর পরের প্রশ্নে যাই, এইগুলো একটু মনে রাখতে হবে। সেটা হলো, যত বেশি বিভব পার্থক্য তত বেশি বিদ্যুৎ প্রবাহ। হ্যাঁ, অবশ্যই বিদ্যুৎ বিভব পার্থক্য নেগেটিভ হলে বিদ্যুৎ প্রবাহ দিক পরিবর্তন হবে। এটা প্রবাহ, এটা কেমন হয় হ্যাঁ, এগুলি যেটা বললাম, এই দেখো, এটা হলো ওহমের সূত্র, এটা ওহমের সূত্র। পরের প্রশ্ন হচ্ছে রোধ। রোধ আমি পরে নিয়ে কথা বলবো না, এখানে আছে মূলত ওহমের সূত্র। আমি যেটা বললাম সেটি এই কাজে এখানে না বললেও চলবে, এটাকে ওখানে বলা হয়ে গেছে। এই রোধ বা রেজিস্ট্যান্স, এটা ভালো প্রশ্ন। রোধ বা ওহম, ওহম, হ্যাঁ, একে গ্রিক অক্ষর সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা, সিগমা দিয়ে প্রকাশ করে, বড় হাতের সিগমা, আর একটা ছোট হাতের সিগমা। কোনো বৈদ্যুতিক সার্কিটে এক বিভব পার্থক্য দেওয়ার পর যে দেখা যায় 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বুঝতে হবে সেই সার্কিটের রোধ হচ্ছে 1 ওহম। এটি কিন্তু একটা অবজেক্টিভের প্রশ্ন বা সাবজেক্টিভ, এটা জ্ঞানের প্রশ্ন আকারে আসে। 1 ওহম বলতে কি বুঝো, এটি সংজ্ঞাটি মনে রাখতে হবে। এবার আমরা রোধে যাব। রোধ, রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা। যে ধর্মের কারণে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হবে রোধ। দেখো সূত্র, রোধের সূত্র, তাই কোনো পদার্থের দৈর্ঘ্য যত বেশি হবে তার বাধা তত বেশি হবে, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার প্রস্থের ক্ষেত্রফল যত বড় হবে রোধ তত কম হবে। মূল কথা হলো, বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হওয়ার সময় তার যদি লম্বা হয় বেশি বাধা পাবে, তার যদি চিকুন হয় মানে খাটো হয় কম বাধা পাবে, আবার তার যদি মোটা হয় তাহলে বাধা কম হবে, তার চিকুন হলে বাধা বেশি হবে। এটি কিন্তু সূত্র এখানে। আচ্ছা, এই দুটো যদি এক জায়গায় করে দেখো, আর প্রপোর্শনাল এল আবার আর প্রপোর্শনাল 1/l এক জায়গায় যদি করি তাহলে কি হয়, উপরে থাকে এল, নিচে হলো এ।
আর ইকুয়াল টু রো এল ভাগ এ, এই রোটাকে বলা হবে আপেক্ষিক রোধ। এখানে এটা ধ্রুব, রোটাকে বলা হবে আপেক্ষিক রোধ। একে আপেক্ষিক রোধ দিয়ে প্রকাশ করা হয়। এইখান থেকে এটা কিন্তু সূত্র। আপেক্ষিক রোধের একটা সংজ্ঞা দেওয়া যায়, আমি বলেছি সংজ্ঞাটি, সেটি হলো এরকম, বলে দিই আরেকবার একটু। যদি এ ইকুয়াল টু, একটু তোমরা একটু বুঝে নিও, অনেক সময় সংজ্ঞাটি পড়ে, 1 মিটার স্কোয়ার হয়, এল ইকুয়াল টু 1 মিটার হয়, তাহলে কি ঘটে? এ ইকুয়াল টু 1 মিটার, এখানে 1 বসাবো, এল ইকুয়াল টু 1 বসাবো, তাহলে কি হয়? রো ইকুয়াল টু আর হয় না? নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়। আরেকবার আমি বলে দিই, তোমরা যদি পারো মুখস্থ করে নিতে পারবা না, লিখে নিতে পারবা না। নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত সময় যে বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়। হ্যাঁ, এইভাবে কিন্তু সংজ্ঞাটি আসে, আমি লিখে দিলাম এখানে, মুখে বলেও দিলাম। আর একটা ক্লাস হবে এই বেসিক ক্লাসে। বেসিক ক্লাসে যখন আমি বারবার বলেছি বইটা সামনে, আমি বই নিতে পারি, তোমাদের বই নিতে লজ্জা যদি করে তাহলে হবে। আচ্ছা, আপেক্ষিক রোধ এর একক হচ্ছে ওম মিটার। ওম মিটার, কিন্তু ওম মিটার, এখানে এগুলো একদম এক টানা মুখস্থ করবা। এটার থেকে প্রশ্ন আসবে যে মনে করো এখানে হলো ত্রুপা, তামা, সোনা, গ্রাফাইট, কার আপেক্ষিক রোধ বেশি? এখান থেকে দেখো কার আপেক্ষিক রোধ বেশি, এটা হীরা, বাতাস, কার আপেক্ষিক রোধ বেশি? এটা কোনো পদার্থ কতটুকু বিদ্যুৎ পরিবাহী সেটা বোঝানোর জন্য পরিবাহকত্ব বলে একটা রাশি তৈরি করা হয়েছে, এই যে সিগমা, ছোট হাতের সিগমা। যে পদার্থ যত বেশি বিদ্যুৎ পরিবাহী তার পরিবাহকত্ব তত বেশি, যেটা আপেক্ষিক রোধ পি এর বিপরীত। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। সিগমা ইকুয়াল টু 1 ভাগ রো। আর সিগমা হচ্ছে পরিবাহকত্বের এক হচ্ছে ওম, ওম পার মিটার, ওম পার মিটার। আর রোর একক ছিল ওম, এর একক ছিল হলো আপেক্ষিক রোধের একক ছিল ওম, আর এর একক হলো ওম পার মিটার। একটু মনে রাখতে হবে। আচ্ছা, পদার্থের রোধ ও ইলেকট্রন প্রবাহে বাধা। অণু পরমাণুগুলি যখন যত বেশি কাপাকাপি করে এক ইলেকট্রন তার ভেতর দিয়ে যেতে তত বেশি বাধাগ্রস্ত হয় কিংবা রোধ বাড়ে। অর্থাৎ যখন তাপ দেওয়া হয়, কঠিন পদার্থে যখন তাপ দেওয়া হয় তখন কিন্তু তার ভেতরে যে অণুগুলি আছে কাঁপতে থাকে, এই জন্যে এর মধ্য দিয়ে ইলেকট্রন যেতে বাধাপ্রাপ্ত হয়। এই জন্য কঠিন পদার্থে, পরিবাহী পদার্থে তাপ দিলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। তো এই জন্যে পরিবাহীর পদার্থের আপেক্ষিক রোধ, এটা কিন্তু একটা অনুধাবনের বড় প্রশ্ন, অনুধাবনের খুবই ভালো প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, যে পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন যদি তাপ দেওয়া হয় তাহলে তার আপেক্ষিক রোধ বেড়ে যায় কেন? আপেক্ষিক রোধ বেড়ে যায় কেন সেটি কিন্তু এটা, যে এর মধ্যে পরমাণুগুলি যত বেশি কাঁপাকাপি, ওর ভেতরে পরমাণুগুলি কাঁপতে থাকে, যখন কাঁপতে থাকে তখন তার মধ্য দিয়ে ইলেকট্রন যেতে বাধাপ্রাপ্ত হয়। ধরে নাও একটা রাস্তা, এই রাস্তার ভেতরে প্রচুর লোক গিজগিজ করতেছে, এই অবস্থায় একটা লোক যদি ওই রাস্তা দিয়ে ছুটে যেতে চায়, দৌড়িয়ে যেতে চায়, তাহলে কিন্তু সে যেতে পারবে না। কারণ হলো ওই রাস্তায় প্রচুর লোক আছে, তো সে নিজে একটা মানুষ, আবার রাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ইলেকট্রন নিজে যেমন ইলেকট্রন
নিচে প্রবাহিত হচ্ছে, সে সে কিন্তু একটা বস্তুর ভেতরে হাজারো লক্ষ কোটি ইলেকট্রনের উপস্থিতি পাচ্ছে, ইলেকট্রনের গিজগিজ করতেছে, গাদা গাদা ইলেকট্রন তার খোলক থেকে বেরিয়ে এসে কাঁপাকাঁপি করতেছে, এর ভেতর দিয়ে ওই ইলেকট্রনটি চলতে বাধাপ্রাপ্ত হয়। এই জন্য পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বাড়ালে তার আপেক্ষিক রোধ বেড়ে যায়। রোধ দুই ধরনের হয়, একটা হলো স্থির মানের রোধ, সাধারণত বিভিন্ন বর্তনী বা সার্কিটে ব্যবহার করার জন্য নির্দিষ্ট মানের রোধ বা রেজিস্ট্যান্স থাকে, একে ব্যবহার করা হয়। এগুলো নানা আকারে হতে পারে। ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য সাধারণত বিভিন্ন রঙের বাল্ব ব্যবহার করা হয়। আরেকটা রোধ হচ্ছে পরিবর্তনশীল, রিওস্ট্যাট বলা হয়, এটা খুব পরে। দেখো পরিবর্তী রোধ বা রিওস্ট্যাট। মাঝে মাঝে কোন ইলেকট্রিক সার্কিটে একটি রোধের প্রয়োজন হয় যেটির মান প্রয়োজন মতো পরিবর্তন করা যেতে পারে। এ ধরনের রোধের মান একটি নির্দিষ্ট সীমার ভেতরে পরিবর্তন করা যায়। মনে করো তুমি 10 ওহম পর্যন্ত পরিবর্তন করবা কি 20 ওহম পর্যন্ত পরিবর্তন করবা, নির্দিষ্ট সীমার মধ্যে এই রোধগুলির মান পরিবর্তন করা যায়। আর এই রোধকে বলা হয় রিওস্ট্যাট। এবছরও আমি দেখেছি এসএসসি পরীক্ষা বিভিন্ন জায়গায় পড়েছে এই শব্দটি, আমি আরেকবার দিই, রিওস্ট্যাট। এটা খুব ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট শব্দ ঝামেলা সৃষ্টি করে। রিওস্ট্যাট। স্থির রোধের দুটি প্রান্ত থাকে, আরেকবার দেখো কত গুরুত্বপূর্ণ কথা, স্থির রোধের দুটো প্রান্ত থাকে, দুই প্রান্তে দুই জায়গায় যুক্ত করা হয়, কিন্তু পরিবর্তী রোধের দুই প্রান্ত ছাড়াও মাঝখানে আরেকটি প্রান্ত থাকে। এটা খুবই বড় এক ভালো প্রশ্ন। মাঝখানের শব্দটি কিন্তু একটা দরকারি জিনিস, প্রান্ত থাকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে পরিবর্তী রোধের দুই প্রান্তে দুটো প্রান্ত থাকে, মাঝখানে আরো একটি প্রান্ত থাকে, আর স্থির মানের রোধের মাত্র দুটো প্রান্ত থাকে। এটা এবার দেখলাম এসএসসি পরীক্ষায় এসছে, এটা নিয়ে একটু কথা বলবো। এসএসসি এটা প্রায় দেখা যায় আসে, অনেক কথা আছে, একটু মনে রাখতে হবে। সময় হয়তো খানিকটা হয়ে গেল, কিন্তু আমি এই পর্যন্ত হয়তো আজকে দেখাবো, তারপরে এই পৃষ্ঠার পরে আর যাব না, এই পর্যন্ত আজকে দেখাবো। কালকে আমরা এরপরে যাব, পরে আর দেখো একটু শেষ করে দিই। রূপা, তামা, টাংস্টেন, নাইক্রোম এর তার আপেক্ষিক রোধ কত? রূপার হচ্ছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার -8, তামার 1.7 গুণ 10 টু দি পাওয়ার -8, টাংস্টেন হচ্ছে দেখো বেশি বেড়ে গেছে 5.5 গুণ 10 টু দি পাওয়ার -8, নাইক্রোম তারের 100 গুণ 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 কিন্তু সব জায়গায় আছে। এই সংখ্যা যার বৃদ্ধি সে বেশি। তাহলে এখানে আপেক্ষিক রোধ সবচেয়ে কম হচ্ছে রূপার, তারপরে একটু বেশি হচ্ছে তামার, তারপরে হচ্ছে টাংস্টেন, তারপরে নাইক্রোম তার। এই টাংস্টেন তার ব্যবহার করা হতো বৈদ্যুতিক বাতিতে, যে ফিলামেন্টগুলি জ্বলতো সেটি কিন্তু টাংস্টেন তার। এটা। আর আমাদের এখানে এই যে ব্যবহার করা নাইক্রোম তার, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা নাইক্রোম তার, প্রশ্ন আসতে পারে যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? এর আপেক্ষিক রোধ খুবই বেশি, এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চলতে চায়, যখন ইলেকট্রন প্রবাহ হতে থাকে তখন বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং লাল হয়ে যায়। এই তাপে হিটার দিয়ে আমরা কিন্তু রান্নাবান্না করতে পারি। তাহলে হিটারের জন্য নাইক্রোম তার সবচেয়ে ভালো। আর টাংস্টেন তার ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাতিতে। তো এখানে বলা হলো, এবার পড়েছে পরীক্ষায় এরকম 3টা নাম দিয়েছে, রূপা, তামা, টাংস্টেন, নাইক্রোম। তো এর ভেতরে কোন তারের আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি? তো এখানে বোঝা গেল কোনটা বেশি। ওই পাশের প্রশ্নে আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমি আজকে আর বেশি দূর যাব না, আজকে আমি এই পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আগামীকালকে বাকিটা করা, একদিন তোমাদের ধৈর্য থাকবে না, বেসিক লাগবে। বেসিক ক্লাস না হলে, বেসিক যদি না জানা যায় বইটা ভালো লাগবে না। তোমরা আজকে যখন প্রশ্নটি পেয়ে যাবে, আজকে 10টার সময় তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা 10টার সময় আমি চেষ্টা করব এটা ছেড়ে দিতে। তো 10টার ভিতরে যখন পেয়ে যাবে, তোমরা সঙ্গে বই নিয়ে মিলে একটু পড়ে নিও, দেখবা এই অধ্যায়গুলি খুব সহজ হয়ে যাবে। কয়েকজন আমাকে বলেছে স্যার ফিজিক্সটা একটু দেন, আমি অবশ্যই সবগুলি সাবজেক্ট দিচ্ছি।